Welcome students, welcome to another video lecture of Bionext Learning. আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার 1 পড়ছি, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এর আগে আমরা দুটো ভিডিওতে ইন্ট্রোডাকশন করেছি 11 এর এবং লাইফ কাকে বলে এবং লাইফের কতগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমের আরেকটা পার্ট দেখব, যেখানে আমরা ডাইভার্সিটি এবং ডাইভার্সিটির কনসেপ্ট কি করে লিভিং অর্গানিজম থেকে এলো সেটা আমরা দেখব। লেটস স্টার্ট। তো ফার্স্ট আমরা ডিপেন্ডিং on some special character কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কোনো একটা জীবকে বা অর্গানিজমকে শনাক্ত করি, তাই তো? বা কোনো একটা জীবকে বা কোনো একটা অর্গানিজমকে আমরা নির্ধারণ করি যে এই বস্তুটি বা এই বস্তুটি হচ্ছে জীব, তার মানে এর মধ্যে জীবনের লক্ষণ রয়েছে। কি কি রয়েছে সেটা আমরা আগের দিন আলোচনা করছি, সেটা আমি এখানে আর আলোচনা করছি না। যখনই আমরা এই জীবের মধ্যে মানে কোনো একটি বস্তুর মধ্যে জীবনের অস্তিত্ব নির্ধারণ করব, তখন তাকে আমরা বলবো জীব। তার মানে জীব বা অর্গানিজমের মধ্যে কি নির্ধারণ করা হয় না, জীবনের অস্তিত্ব। এই জীবনের অস্তিত্ব যখনই জীবের মধ্যে আমরা বস্তুর মধ্যে আমরা নির্ধারণ করি, তখন তাকে আমরা বলি জীব। এবার এই জীব তার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সটার্নাল ফিচার, আরেকটিকে আমরা বলি আভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা ইন্টারনাল ফিচার। তাহলে প্রত্যেকটি জীবের কিছু আভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে আর কিছু বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে। এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা জীবগোষ্ঠীকে বিভিন্ন ভাগে ভাগ করি, সেটা আমরা একটু দেখে নিই কিরকম। তাহলে এই আভ্যন্তরীণ আর বাহ্যিক বস্তুর উপরে ভিত্তি করে আমরা জীবকে কতগুলি ভাগে ভাগ করতে হয়। যেমন কিছু বস্তু থাকে বা কিছু জীব থাকে যাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈশিষ্ট্য সেই জীবটিকে একটি বিশেষ ধরনের পরিবেশে থাকার জন্য নির্ভর করে। বিশেষ ধরনের পরিবেশে থাকা মানে কি? যেমন ধরো জলজ পরিবেশ। এই জলজ পরিবেশগুলি কি কি? এই জলজ পরিবেশ হচ্ছে ধরো তোমার তার মধ্যে পাখনা থাকবে, তার মধ্যে ফুলকা থাকতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলির যেমন একটা বাহ্যিক বৈশিষ্ট্য মানে বাহ্যিক একটা যেমন তার অ্যাপিয়ারেন্স রয়েছে, তেমনি তার একটা আভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বাহ্যিক এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্য ওই বস্তুটিকে জলজ পরিবেশে থাকতে সাহায্য করছে। সেই হিসাবে স্থলজ পরিবেশেও থাকার মতন কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার মানে প্রত্যেকটি জীবের এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলি থাকে, সেই বৈশিষ্ট্যগুলি দেখে আমরা স্থির করি যে এই বস্তুটি কোথাকার। যদি সেই জলজ পরিবেশে থাকে, জলজ পরিবেশ বা যেটাকে আমরা বলছি অ্যাকোয়াটিক কন্ডিশন বা এনভায়রনমেন্ট, আর স্থলজ পরিবেশ যেটাকে আমরা বলছি ল্যান্ড কন্ডিশন। এই দুটো পরিবেশে যখন থাকছে, তখন এই দুটো পরিবেশে থাকার জন্য জীবের বাহ্যিক কিছু পরিবর্তন হচ্ছে, আবার সেই তৎসঙ্গে জীবের আভ্যন্তরীণও কিছু পরিবর্তন হচ্ছে। আমি এক্সাম্পলের হিসেবে বলতে পারি যে আমরা ফিশ বা মাছের ক্ষেত্রে দেখতে পাই কি তাদের
সুইমিং বা সাঁতারের জন্য পাখনা থাকে, এটাকে আমরা বলি ফিন। আর কি থাকে না, শ্বাস প্রশ্বাসের জন্য থাকে গিলস বা যেটাকে আমরা বলি ফুলকা। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য থাকে, কিন্তু এই যে দুটো বৈশিষ্ট্য, এই দুটো হচ্ছে বিশেষ সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের জন্য মাছকে আমরা জলজ পরিবেশে জীবন নির্বাহ করতে দেখতে পাই। তার মানে অন্যান্য অনেকগুলি বৈশিষ্ট্যের সঙ্গে এই পাখনা এবং ফুলকা এমন দুটি বাহ্যিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যে দুটি বাহ্যিক বৈশিষ্ট্যর ফলে আমরা বলতে পারি যে হ্যাঁ তারা হচ্ছে জলজ পরিবেশে থাকে। তোমরা বলতেই পারো স্যার কান কোথায়, পটকা থাকতে পারে, স্যার বায়ুথলি থাকতে পারে, অনেক কিছু, কিন্তু সেগুলো সব তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্য। আমি একটা মাছ যখনই জল থেকে দেখবো, আমি তখনই তার প্রথম দেখবো তার শেপটা মাকুর মতন, যাতে করে কিনা জলের স্রোতটাকে কেটে বেরিয়ে যেতে পারে, এবং তারপরে দেখবো তার অনেকগুলি পাখনা থাকে যেগুলো দিয়ে সে সাঁতার কাটতে পারবে। এই প্রত্যেকটি পাখনা আলাদা আলাদা ফাংশন আছে। আর কি দেখবো না, জলজ পরিবেশে সে যাতে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালাতে পারে, সেই জন্য তার মাথার দুপাশে চিরুনির মতন অসংখ্য ফুলকা দেখতে পাবো। তাহলে এগুলো আমরা উঠেই দেখতে পাবো, একটা মাছকে জল থেকে তুললে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এরপর যখন ওই মাছটাকে ডিসেকশন করবো বা ব্যবচ্ছেদ করবো, তখন তার আভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। তাহলে এই দুটো বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা। সেরকমই যখন আমরা কোনো একটা, ধরে নাও আমি যদি বলি ধরো ছাগল বা গোট, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের দেহে প্রচুর পরিমাণে হেয়ার থাকে, এদের মেমারি গ্ল্যান্ড থাকে, এদের 4 legs থাকে, এবং এরা ভেজিটেবলস কনজিউম করে, এবং এদের নস্ট্রিল থাকে বা নাসিকা ছিদ্র বা নাক থাকে, যেটা নস্ট্রিল আর বলতে পারো নোজ থাকে, এদের আই থাকে, এইরকম অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ফুলকা বা গিলস বা সাঁতারের জন্য পাখনা বা ফিনের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। তাহলে এইখানটা থেকে আমরা কি দেখতে পাই না, যেহেতু ছাগল ল্যান্ডের মধ্যে থাকে, এটা তার মধ্যে তার হেয়ার থাকবে, তার মধ্যে তার মেমারি গ্ল্যান্ড থাকবে, অর্থাৎ হেয়ার এবং মেমারি গ্ল্যান্ড এরা যে স্তন্যপায়ী জীব সেটাকে প্রমাণ করছে। আমরা এখানে 4টে পা দেখতে পাবো যাতে তারা হেঁটে চলতে পারে, যেটা নাকি আমরা মাছের ক্ষেত্রে দেখিনি। তাহলে এই যে দুটো পাশাপাশি জীব, একটা ফিশ একটা ছাগল, এই যে দুটো পাশাপাশি জীবের মধ্যে যে আমি পার্থক্যটা দেখালাম, এই পার্থক্য দেখে খুব সহজেই বোঝা যায় যে এটা অ্যাকোয়াটিক আর এটা হচ্ছে ল্যান্ড। তার মানে একটা অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকবে, একটা ল্যান্ড কন্ডিশনে থাকবে। তার মানে যে কোনো জীবেরই জীবনের যে বৈশিষ্ট্যগুলি থাকে, এবার তোমরা বলতে পারো স্যার জীবনের বৈশিষ্ট্যের সঙ্গে এর কি সম্পর্ক, সেটাই আমি বলতে যাচ্ছি। প্রত্যেকটা জীবের একটা জীবনের বৈশিষ্ট্য আছে, সেই জীবনের বৈশিষ্ট্যের মধ্যে রিপ্রোডাকশন আছে, তার মধ্যে তার মেটাবলিজম আছে, তার মধ্যে তার কি বলবো হ্যাবিটেট আছে, এগুলো সবই তার সেই জীবনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তার মানে এই যে প্রত্যেকটা এই যে দুটো জীব আমরা দেখলাম, এই জীবের মধ্যেও আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। তাহলে প্রত্যেকটা জীবের আভ্যন্তরীণ বা বাহ্যিক গঠন দেখে, এর যখন আমি আভ্যন্তরীণ গঠন দেখবো সেগুলোও থাকবে, আমি সেই ডিটেলসটা এখন যাচ্ছি না। তাহলে এদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন দেখে আমরা বলতে পারবো যে এই জীবগুলি কোন বিশেষ পরিবেশে থাকে। এতক্ষণ ধরে আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি, পরিবেশ 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 আর পরিবেশ। তাহলে যদি তোমাদের প্রশ্ন ওঠে স্যার পরিবেশ কাকে বলে, না হোয়াট ইজ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট কাকে বলে না প্রত্যেকটা জীবের সারাউন্ডিংসে যা থাকে সেটাই তার এনভায়রনমেন্ট। তাহলে তার সারাউন্ডিং of an organism is said to be its environment. তাহলে জীবের পারিপার্শ্বিক বস্তুকে একত্রে জীবের পরিবেশ বলে। তাকে জীবের পরিবেশ বলে।
তাহলে জীবের পারিপার্শ্বিক বস্তু। এবার এই যে প্রত্যেকটি জীবের যে পারিপার্শ্বিক বস্তু থাকে, এই পারিপার্শ্বিক বস্তুর কিছু না কিছু প্রভাব ওই জীবের মধ্যে পড়ে। যেমন কোনো একটা জায়গায় কোনো একটা ঝুড়ি এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল থাকে, সেটা থেকে যেমন আস্তে আস্তে সব ফলগুলো পচে যায়, ঠিক সেই রকমই কোনো একটা বিশেষ পরিবেশ, এই পরিবেশে জীবন নির্বাহ করতে জীবকে কতগুলো জিনিস করতে হয়। যেমন কি, যেমন হচ্ছে রিপ্রোডাকশন বা জনন, নেক্সট মেটাবলিজম বা পুষ্টি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ, বা এই দুটো যে আছে রিপ্রোডাকশন অ্যান্ড মেটাবলিজম, এই দুটো প্রপারলি মেনটেন করতে গেলে এই পরিবেশ থেকে তাকে কিছু জীব জিনিস সংগ্রহ করতে হয়। যেমন যদি সে নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে, তাহলে সেই খাদ্য উৎপন্ন করার জন্য যে র মেটেরিয়ালসগুলো থাকবে, যে উপাদানগুলোকে থাকবে, সেই উপাদানগুলো হ্যাভ টু বি কালেক্টেড ফ্রম এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে কালেক্টেড হবে। আবার যদি সে ডিপেন্ডিং হয়, নিজের খাবার নিজে তৈরি করতে না পারে, কোনো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এমন জীবের উপরে যদি তাকে নির্ভর করতে হয়, তাহলে কি করতে হবে না, তাকে ওই জীবটিকে সংগ্রহ করা বা ওই জীবটিকে খাদ্য হিসেবে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে রিপ্রোডাকশন এবং মেটাবলিজম এই দুটোই কিন্তু নির্ভর করছে সম্পূর্ণভাবে জীবের পরিবেশের উপরে। অর্থাৎ সে পরিবেশের মধ্যে যা পাবে সেইগুলোকেই তাকে তার মেটাবলিজমের জন্য ব্যবহার করতে হবে। এবং সেই মেটাবলিজমের জন্য ব্যবহার করার জন্য যদি তার মধ্যে দেখা যায় তার পরিবেশের মধ্যে সে যে জায়গাটায় রয়েছে, সেই জায়গাটা থেকে তাকে আরও এক্সটেনশনে যেতে হবে বা আরেকটু এগিয়ে যেতে হবে, তাহলে সেইখানে সে, যেমন আমরা দেখি সুন্দরী গাছের ক্ষেত্রে তার ঠেসমূল উপরের দিকে ওঠে, কারণ সেই সুন্দরী গাছে সেই ঠেসমূলটা যে উপরের দিকে ওঠে, সেই উপরের দিকে ওঠার কারণ হচ্ছে সে মাটি থেকে জল শোষণ করতে পারে না, বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই পরিবেশের প্রভাব ওই জীবের উপরে। তাহলে জীবের উপরে পরিবেশের একটা বিশেষ প্রভাব আমরা দেখতে পাই। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটি পরিবেশ একটি জীবকে তার জীবন নির্বাহ করতে সাহায্য করে, বা পরিবেশ নিজের মতন করে জীবকে পরিবর্তন করে। তার মানে পরিবেশকে আমরা বলতে পারি, পরিবেশ বা এনভায়রনমেন্ট changes the organism accordingly। মানে প্রত্যেকটি পরিবেশ তার মধ্যে উপস্থিত জীবগুলিকে তার মতন করে পরিবর্তন করে। তাহলে জীবকে যদি পরিবর্তিত হতে হয় বা জীবকে যদি চেঞ্জ হতে হয়, জীবকে যদি এই পরিবেশের সাপেক্ষে পরিবর্তিত হতে হয়, তাহলে আমরা কি দেখব না, each organism had to be made some changes in themselves for sustaining within the environment বা within that environment, সেই এনভায়রনমেন্টের মধ্যে সেই অর্গানিজমকে সাস্টেন করতে বা জীবিত থাকতে বা জীবন নির্বাহ করতে গেলে তাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হয়। যেমন আজকে যদি একটা ছাগলকে আমি জলের মধ্যে ঢেলে দিই, জলের মধ্যে ঢেলে দিয়ে যদি ওই ছাগলটাকে জলের মধ্যে ফেলে দিয়ে বলি যে তাকে ওখানে থাকতে হবে, সে সেখানে থাকতে পারবে না, সে সেখান থেকে চলে আসার চেষ্টা করবে, কারণ সেই পরিবেশে তার জীবনযাত্রা বা জীবন নির্বাহ করার জন্য যা যা দরকার সেই সমস্ত জিনিস তার মধ্যে নেই। ঠিক একই রকমভাবে একটা মাছকে যদি আমি ডাঙায় তুলে দিই, তাহলে সেই মাছটা বাঁচতে পারবে না। এটা তো তার মানে তো এটা প্রমাণ হয় না যে ডাঙার মধ্যে অক্সিজেন নেই। অবশ্যই আছে, আমরা যেমন বেঁচে আছি, কিন্তু আমরা যে পদ্ধতিতে অক্সিজেন নিচ্ছি, মাছ সেই পদ্ধতিতে অক্সিজেন নিতে পারবে না। তাহলে মাছ যে পরিবেশে আছে, সেই পরিবেশে তাকে জীবন নির্বাহ করার জন্য তাকে সেই পরিবেশ অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে হয়েছে। সেই জন্যই বলা হয়েছে ইচ অর্গানিজম হ্যাভ টু বি মেড সাম চেঞ্জেস ইন দেমসেলফ ফর সাস্টেনিং উইদিন দ্য এনভায়রনমেন্ট। কোনো একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে জীব নিজেকে সঠিকভাবে জীবন নির্বাহ করতে সে নিজের মধ্যে কিছু পরিবর্তন সাধন করে।
এই পরিবর্তনগুলো সবসময় বাহ্যিক পরিবর্তন হতে পারে, আভ্যন্তরীণ পরিবর্তন হতে পারে, অথবা আভ্যন্তরীণ বাহ্যিক দুই পরিবর্তনই হতে পারে। সাধারণত যদি আভ্যন্তরীণ পরিবর্তন হয়, সেই আভ্যন্তরীণ পরিবর্তন সবসময় বাহ্যিক পরিবর্তন হিসেবেও দেখা দিতে পারে, যেমন ফুলকার গঠন, যেমন কানকোর গঠন, যেমন মেমারি গ্ল্যান্ডের গঠন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার এই যে নির্দিষ্ট পরিবেশ অনুযায়ী আমি যে নির্দিষ্ট জীবকে তার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করলাম, তাহলে আমাকে বলতে পারি যে প্রত্যেকটা পরিবেশের একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে, মানে ইচ এনভায়রনমেন্ট হ্যাজ এ স্পেসিফিক এফেক্ট অন অর্গানিজম। প্রত্যেকটা অর্গানিজমের উপরে, প্রত্যেকটা জীবের উপরে পরিবেশের একটি সঠিক প্রভাব রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা পরিবেশের উপর নির্ভর করে এক একটা পরিবেশে আমরা এক এক রকম জীব দেখি। যেমন আমি বললাম, ধরো জলজ পরিবেশ বা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। তাহলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে যে গ্রুপ অফ অর্গানিজম বা যে গ্রুপ অফ অ্যানিমালস বা প্ল্যান্টস আমি দেখতে পাবো, তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে, দ্যাট পার্টিকুলার ফিচার্স আর হেল্পিং দেম to sustain in that environment. সেরকমই স্থলজ পরিবেশে হতে পারে। এবার স্থলজ পরিবেশের মধ্যে আমরা মরু পরিবেশ দেখতে পাই, আবার স্থল পরিবেশের মধ্যে আমরা সমতল ভূমি দেখতে পাই। সেরকম ভাবে স্থলজ পরিবেশে আমরা পর্বত এলাকাও দেখতে পাই। এবং আরেকটি জায়গা আমরা দেখতে পাই যেটাকে আমরা বলি জঙ্গল পরিবেশ, বা যেটাকে আমরা বলি জেরো বা জেরিক কন্ডিশন। সাধারণত জেরিক কন্ডিশন দু রকমের হতে পারে, একটাকে আমরা বলি হ্যালোফাইটিক, আর একটাকে আমরা বলি ড্রাই কন্ডিশন। এগুলো কি, এগুলো পরে যখন আমি তোমাদের পরিবেশ বিদ্যা বা ইকোলজি পড়াবো, বাস্তুতন্ত্র, তখন বোঝা যাবে। তাহলে এইরকম ভাবে একটা পরিবেশের মধ্যে আমরা এক একটা গ্রুপ অফ অর্গানিজমকে দেখতে পাই। এখানে একরকম দেখবো, এখানে একরকম দেখবো, এখানে একরকম দেখবো। তাহলে এক এক জায়গায় আমরা এক এক রকম অর্গানিজম দেখতে পাই। এই প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে যে ইন্টারনাল বা এক্সটার্নাল ফিচার্স গুলো থাকে, সেই ইন্টারনাল বা এক্সটার্নাল ফিচার্স কিন্তু এই পরিবেশে ওই অর্গানিজম গুলোকে সাস্টেন করানোর জন্য খুবই উপযোগী। তার মানে পরিবেশ, তার মানে নেচার কোনো একটা ভাবে এই অর্গানিজমগুলোকে শর্টিং করেছে বা বিভক্ত করেছে, যে তারা কোন কোন পরিবেশে থাকবে। এই বিভক্ত করার সময় তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো তাদেরকে এই পরিবেশে থাকতে সাহায্য করেছে। এগুলোকে আমরা বলি অভিযোজন। যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে আমরা বলি অভিযোজন। তাহলে প্রত্যেকটি অর্গানিজম এই প্রকারে অভিযোজিত হয়ে সে এক একটি জীব সৃষ্টি করেছে। এবার যখন তাহলে আমরা কি দেখলাম, জীবনের উৎস দেখলাম, এই জীবনের বৈশিষ্ট্য দেখলাম, যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি একটি জড় বস্তু আর একটি সজীব বস্তুর মধ্যে ডিফারেন্সিয়েট করব। আফটার দ্য ডিফারেন্সিয়েশন আমি দেখলাম ইচ অর্গানিজম ইজ সারাউন্ডেড বাই সাম কম্পোনেন্টস, দিস কম্পোনেন্টস আর কনস্টিটিউটিং দেয়ার এনভায়রনমেন্ট। প্রত্যেকটি অর্গানিজম বা প্রত্যেকটি জীব তার আশেপাশে কতগুলি উপাদান বা কম্পোনেন্ট নিয়ে সারাউন্ডিং বা ঘিরে থাকে। এই উপাদান বা এই কম্পোনেন্টগুলোকে আমরা বলি তার পরিবেশ। ডিপেন্ডিং অন দিস কম্পোনেন্টস, the environment could be aquatic, could be land, could be halophytic, etc. etc. যে কোনো ধরনের পরিবেশ হতে পারে। তাহলে পরিবেশের মধ্যে আমরা কি কি পেলাম? তাহলে পরিবেশের মধ্যে আমরা পেলাম জীব প্লাস কতগুলি উপাদান, তার মানে অর্গানিজম অ্যান্ড কম্পোনেন্ট। এই যে কম্পোনেন্ট গুলো পেলাম, এই কম্পোনেন্ট দু রকম হতে পারে। একটা কম্পোনেন্ট হতে পারে যেটা জীব সরাসরি গ্রহণ করে, আরেকটা কম্পোনেন্ট হতে পারে যা জীব মানে অপ্রত্যক্ষভাবে গ্রহণ করে। তাহলে পরিবেশের মধ্যে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে গ্রহণকারী কতগুলো উপাদান থাকে এবং তার কতগুলো
সেগুলো জীবের উপরে একটা আর জীব থাকে, এই দুটো মিলে হচ্ছে একটা পরিবেশ। প্রত্যেকটা জীবের এই প্রত্যেকটা পরিবেশে আমরা বিভিন্ন ধরনের ভাগ দেখি। এই ভাগ অনুযায়ী আবার দেখা যায় এই ভাগ অনুযায়ী জীবও আলাদা আলাদা হয়। জীব পরিবর্তনশীল, কার উপর নির্ভর করে? না পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশের উপর নির্ভর করে। তাহলে একটা নির্দিষ্ট এলাকাতে যদি আমরা এরকম 3 ধরনের পরিবেশ দেখি বা 2 ধরনের পরিবেশ দেখি, তাহলে সেই নির্দিষ্ট এলাকাতে আমরা 2 ধরনের জীব দেখব। যেমন আমি উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে বলি, তাহলে আমরা কি দেখব? আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি। ধরে নাও কোন একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকার মধ্যে একটা পুষ্করিণী বা পুকুর আছে, তার মানে এটা হচ্ছে পন্ড। তার মধ্যে একটা জলাভূমি আছে, তার মানে ওয়েটল্যান্ড। আর আছে ল্যান্ড, নর্মাল ল্যান্ড। এবার এই নির্দিষ্ট এলাকাতে তাহলে আমরা কটা পরিবেশ পাচ্ছি? 2 রকমের পরিবেশ পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকোয়াটিক পরিবেশ, একটা হচ্ছে ল্যান্ড। তাহলে স্বাভাবিক এখানে আমি কত, তার মানে এখানে আমার এনভায়রনমেন্ট কত? 2টো, একটা হচ্ছে অ্যাকোয়াটিক আর একটা হচ্ছে ল্যান্ড। তার মানে এখানে আমি অর্গানিজম কত প্রকারের দেখতে পাবো? একদম ঠিক ভেবেছো তোমরা। একটাকে আমরা বলবো অ্যাকোয়াটিক অর্গানিজম, আরেকটাকে আমরা বলবো ল্যান্ড অর্গানিজম। এবার প্রত্যেকটা ল্যান্ড অর্গানিজমের মধ্যে বা প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে আমরা একটা গ্রেডেশন দেখি। কিরকম গ্রেডেশন দেখি? আমরা স্মল অর্গানিজম থেকে লার্জ অর্গানিজম দেখতে পাই। স্মল অর্গানিজম থেকে লার্জ অর্গানিজম, স্যার বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে ধরো এককোষী, সেখান থেকে আমরা বহুকোষী দেখতে পাই। এককোষী অর্গানিজম থেকে আমরা বহুকোষী অর্গানিজম দেখতে পাই। আবার বহুকোষীর মধ্যে আমরা পতঙ্গ দেখতে পাই। আমি যদি প্রাণী ধরি, আমরা এখানে স্তন্যপায়ী দেখতে পাই, আমরা এখানে কম্বোজ শ্রেণী দেখতে পাই, আবার এখানে আমরা কিছু মানে উদ্ভিদও দেখতে পাবো, মানে স্বভোজী, অটোট্রফ। সেখানে ছোট উদ্ভিদ যেমন দেখতে পাবো এককোষী, আবার বড় উদ্ভিদও দেখতে পাবো বহুকোষী। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো জিনিস কিন্তু আমার অ্যাকোয়াটিক অ্যান্ড ল্যান্ড এই দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে একটা নির্দিষ্ট এলাকায় যে বিভিন্ন ধরনের পরিবেশ আমরা দেখতে পাই, এই বিভিন্ন ধরনের পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের পরিবেশ দেখতে পাই, এই বিভিন্ন ধরনের পরিবেশে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাই। এবং এই উদ্ভিদ বা প্রাণীগুলির সবসময় এককোষী বা ছোট থেকে বহুকোষী বা বড় অবধি হতে পারে, বা বলতে পারি আমরা সরল গঠনযুক্ত জীব থেকে জটিল গঠনযুক্ত জীব অবধি আমরা দেখতে পাই। তার মানে এখানে যে দুটি পরিবেশ আমরা পৃথক পৃথক পরিবেশ দেখতে পাচ্ছি, এই দুটি পৃথক পৃথক পরিবেশে আমরা দু রকমের পৃথক পৃথক ধরনের জীব দেখতে পাই। এবং প্রত্যেক ক্ষেত্রেই এই জীবগুলোর উপরে পরিবেশের প্রভাব থাকে, এবং প্রত্যেক ক্ষেত্রে এই জীবগুলো সরল গঠন থেকে জটিল গঠনযুক্ত জীব অবধি আমরা দেখতে পাই। তার মানে এখানে আমরা বিভিন্ন ধরনের জীবের দেখতে পাচ্ছি। তাহলে যেখানে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই সেটাকেই আমরা বলি বৈচিত্র্য। তাহলে এখানে আমরা কিসের বৈচিত্র্য পাচ্ছি? না, এখানে আমরা জীবের বৈচিত্র্য পাচ্ছি। এখানে আমরা জীবের বৈচিত্র্য পাচ্ছি। এই জীবের একটা নির্দিষ্ট এলাকায় বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে আমরা জীবের যে বৈচিত্র্যগুলি দেখতে পাই তাকেই আমরা বলি জীববৈচিত্র্য। তাকেই আমরা বলি জীববৈচিত্র্য। তাহলে এটা একটা নির্দিষ্ট এলাকা এ, তার মধ্যে একটা বাস্তুতন্ত্র হচ্ছে যে জলজ বাস্তুতন্ত্র, আরেকটা বাস্তুতন্ত্র হচ্ছে আমার স্থলজ বাস্তুতন্ত্র। তাহলে দুটি আলাদা আলাদা পরিবেশ বা দুটি আলাদা আলাদা ইকোসিস্টেমের মধ্যে, দুটোই আলাদা ইকোসিস্টেম। আমরা প্রত্যেকে জানি বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক থাকে। এখানেও উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক আছে, এবং মরে গেলে সেগুলোকে ডিকম্পোজ করার জন্য বিয়োজকও আছে। স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না, ঠিক আছে বলে দিচ্ছি একবার। অনেকেই হয়তো বাস্তুতন্ত্র সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট নেই, আমি আরেকবার বলে দিচ্ছি।
প্রত্যেক জায়গায় প্রত্যেকটা পরিবেশের মধ্যে কিছু লেয়ার বা কিছু স্তর বর্তমান থাকে। এই লেয়ার বা স্তরগুলোতে আমরা বিভিন্ন ধরনের জীবের উপস্থিতি দেখতে পাই। এই জীবগুলি উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। এই সমস্তগুলিকে নিয়েই একটি বাস্তুতন্ত্র তৈরি হয়। সমস্তগুলিকে নিয়ে একটি বাস্তুতন্ত্র তৈরি হয়। বাস্তু মানে কি? বসবাস স্থল। তন্ত্র মানে কি? গঠন। কি গঠন? না বসবাস স্থলে উপস্থিত বিভিন্ন উপাদান মধ্যে সমন্বয় বা সম্পর্ক, একেই আমরা বলছি বাস্তুতন্ত্র। তাহলে বসবাস স্থলে উপস্থিত বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় বা সম্পর্ককেই বলছি আমরা বাস্তুতন্ত্র। তার মানে বসবাস স্থলের মধ্যে কি থাকে? জীব থাকে, তার সঙ্গে তার উপাদান বা পরিবেশ থাকে। তাহলে প্রত্যেকটা জীবের এই জীব এই উপাদানে কিছু দেয়, উপাদান জীবকে কিছু দেয়। তাহলে পরস্পরের সঙ্গে একটা সমন্বয় বা সম্পর্ক সাধিত হয়। এটাকেই আমরা বলছি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে এই বাস্তুতন্ত্রের মধ্যে আমরা প্রত্যেকটা জীবকে একটা নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকতে দেখি, যে স্তরে তারা এই উপাদানগুলিকে নিতে পারে। যেমন আমি তোমাকে বলি, আমরা যদি একটা যে কোনো একটা বাস্তুতন্ত্র ধরি, সেই যে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে এটা থাকতে পারে। প্রথমে থাকবে উৎপাদক, এগুলি সমস্ত উদ্ভিদ। এই উৎপাদকের পর আসছে প্রথম শ্রেণীর খাদ্য। তারপরে হচ্ছে, ধরে নিলাম আমি সর্বোচ্চই লিখে দিলাম, এর মধ্যে আরো আছে শ্রেণীর খাদ্য। এবার এর পরে যেটা থাকে সেটাকে আমরা বলছি বিয়োজক। এই বিয়োজকের কাজ কি? সর্বোচ্চ শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক, উৎপাদক, এই সবগুলোই যখন মৃত্যুর পর এখানে আমরা লিখে দিলাম মৃত্যুর পর, এই বিয়োজক এগুলিকে বিয়োজিত করে দেয়। কি হিসেবে বিয়োজিত করে দেয় স্যার? প্রত্যেকটি জীব দেহ কতগুলি উপাদান নিয়ে গঠিত। কি কি হতে পারে উপাদানগুলি? হাইড্রোজেন, কার্বন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। বিভিন্ন ধরনের উপাদানগুলি বিভিন্নভাবে একে অপরের সঙ্গে বিভিন্ন সমন্বয় গঠন করে তারা একটি জীবদেহ তৈরি করে। যখন আমি কোষ পড়াবো তখন এটা আরো ভালো করে বলবো, কিন্তু এখন এইটুকু শোনো যে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা বিভিন্নভাবে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সমন্বয় গঠন করে কতগুলি অণু বা মলিকুল তৈরি করে। এই মলিকুলগুলো প্রথমে ছোট থাকে, তারপর সেখান থেকে সেগুলো বড় হয়। তার মানে প্রথমে মাইক্রো মলিকুল থাকে, সেখান থেকে তারা ম্যাক্রো মলিকুল তৈরি হয় বা লার্জ মলিকুল তৈরি হয়। এই বড় মলিকুলগুলো আবার পরস্পর যোগ হয়ে একটি বৃহৎ আকারের আরো বড় মলিকুল তৈরি করে। সেই মলিকুল থেকে আলটিমেটলি আমরা একটা জীবদেহ তৈরি হতে দেখি। তাহলে পরিবেশ থেকে এগুলোকে কালেকশন করে বা সংগ্রহ করে আলটিমেটলি জীবদেহটা তৈরি হয়েছে। তাহলে যখন এই জীবের মৃত্যু হয়ে যাবে তখন এই জীবদেহর এই যে পরিবেশের যে ভাগটা থাকবে, এই পরিবেশের থেকে যে নেওয়া উপাদানগুলি থাকবে সেগুলো আবার পরিবেশে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে সেটা করবে কি? তাহলে এই যে ছোট থেকে বড় থেকে বৃহৎ আকারের যে বিভিন্ন ধরনের মলিকুলগুলো তৈরি হয়েছিল এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে, তাহলে সেগুলোকে আবার এই কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেনে কনভার্ট করে দিতে হবে। এটাকেই বলে বিয়োজন। তার মানে প্রাকৃতিক উপাদানে উপনীত করা। প্রাকৃতিক উপাদানে উপনীত করবে এই মৃত জীবদেহটাকে কে? না বিয়োজক। দিয়ে কি সে তাহলে এই প্রাকৃতিক উপাদানগুলি কোথায় যাবে? না পরিবেশে।
এগুলি পরিবেশে যাবে এবং বিভিন্নভাবে ঘুরে ফিরে সেগুলো দিয়ে আবার জীবদেহ গঠন হবে। তার মানে এই যে সর্বোচ্চ শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক বা উৎপাদক, এদের মৃত্যুর পর বিয়োজক কি হয়, এখান থেকে বিয়োজিত করে উপাদানগুলিকে আবার তাদের অরিজিনাল ফর্মে পরিবেশে ফিরিয়ে দেয়। এই পরিবেশ থেকে সেটা আবার এসে উৎপাদকের মাধ্যমে বা সরাসরি প্রথম শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে এসে যোগদান করে। এইরকম ভাবে প্রত্যেকটি উপাদানেরই একটা চক্রাকার আবর্তন আমরা দেখতে পাই পরিবেশের মধ্যে। তাহলে প্রত্যেকটি পরিবেশে জীবদেহ উপাদানগুলি পরিবেশ থেকে নেয়, নিজের মধ্যে সেই উপাদানগুলিকে বিভিন্নভাবে সেটাকে রোলিং করে, সাইক্লিং করে এবং তারপরে সেটাকে তাদের মৃত্যুর পর বিয়োজক আবার বিয়োজিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। এই যে এক ধরনের চক্রাকার আবর্তন আমরা সব সময় যে কোনো জীবদেহের মধ্যে চলতে দেখি। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটি জীবদেহের মধ্যে, প্রত্যেকটি পরিবেশের মধ্যে এই ধরনের আমরা কিছু চক্র দেখতে পাই, যে চক্র প্রমাণ করে যে উপাদান পরিবেশ থেকে জীব সংগ্রহ করে, সেগুলিকে তাদের নিজের স্বার্থে বা নিজের কাজে ব্যবহার করে এবং তাদের মৃত্যুর পর বিয়োজক সেগুলিকে আবার তাদের মধ্যে থেকে বিয়োজিত করিয়ে পরিবেশে ফিরিয়ে দেয়। এগুলোকেই আমরা কি বলি? এগুলোকেই আমরা বলি বায়োলজিক্যাল সাইকেল। এগুলোকেই আমরা বলি বায়োলজিক্যাল সাইকেল বা জীবনের চক্রাকার আবর্তন। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম পরিবেশ কাকে বলে। পরিবেশের সঙ্গে জীবের একটা সমন্বয় সাধিত হয়, সেই সমন্বয়ের ফলে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। সেই বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হতে পারে, অনেকগুলি বাস্তুতন্ত্র নিয়ে একটা নির্দিষ্ট এলাকা তৈরি হয়। সেই নির্দিষ্ট এলাকায় বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলি থাকে, এই জীবগুলি থাকে, সেগুলি সরল গঠনযুক্ত জীব থেকে জটিল গঠনযুক্ত জীব অবধি হয়। তার মানে প্রত্যেকটা জীবের মধ্যে আমরা একটা বিশাল বড় বৈচিত্র্য লক্ষ্য করতে পারছি। তাহলে জীবের মধ্যে তাদের পরিবেশের ভিত্তিতে সরল থেকে জটিল জীবে যাওয়ার অবধি যে বৈচিত্র্যগুলি দেখতে পাই, সেগুলোকেই বলি আমরা জীববৈচিত্র্য। এবং প্রত্যেকটা পরিবেশের মধ্যে আমরা এরকম জীবনের একটা চক্রাকার আবর্তন হতে দেখি, যেখানে জীবনের সৃষ্টি হয়, সৃষ্টির সময় জীবন বাইরে থেকে পরিবেশ থেকে কিছু উপাদান সংগ্রহ করে এবং তারপরে সেগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে সেগুলিকে আবার পুনরায় মৃত্যুর পর বিয়োজকের মাধ্যমে পরিবেশের মধ্যে ফিরিয়ে দেয়। এই চক্রাকার আবর্তন সবসময় চলতে থাকে এবং এই চক্রাকার আবর্তন আমরা বিভিন্ন লেয়ারের বা বিভিন্ন স্তরের জীবের মধ্যে দেখতে পাই, সে এককোষী স্তরই হোক আর বহুকোষী স্তরই হোক। তাহলে জীববৈচিত্র্য এককোষী থেকে বহুকোষী বিভিন্ন হতে পারে পরিবেশের উপর নির্ভর করে। বোঝা গেল?